গুলশান থেকে আরাফাত গ্রেফতার, জয়ের আশীর্বাদী হয়েছেন আঙ্গুল ফুলে কলা গাছ। হাসানুল হক ইনু 7 দিনের রিমান্ডে, অবৈধ সম্পদ অর্জন সহ হত্যা নির্যাতনের বিস্তর অভিযোগ। আওয়ামী লীগকে নিষিদ্ধ করবে না সরকার, নির্বাচন কমিশনের দায় মুক্তির বিরুদ্ধে রুল। সহিংসতার তদন্তে সহায়তা করবে জাতিসংঘ, মানবাধিকার পরিষদের রেজলিউশন পাশের আহ্বান। বন্যায় 27 জনের মৃত্যু, ক্ষতিগ্রস্ত 56 লাখেরও বেশি মানুষ, যাচ্ছে চাহিদা মতো ত্রাণ। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শুনলাম। আমন্ত্রণ সন্ধ্যার 21 সংবাদে, সাথে আছে আমি সাব্বির আহমেদ। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv চ্যানেলে। আওয়ামী লীগের তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাতকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাজধানীর গুলশান এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। ছাত্র হত্যা মামলায় আরাফাতকে গ্রেফতার করা হয়েছে। গ্রেপ্তারের পর তাকে নেওয়া হয় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ কার্যালয়ে। তবে গ্রেপ্তারের বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি পুলিশ। ভোটারবিহীন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা 17 আসনে আওয়ামী লীগের সাংসদ হন আরাফাত। এর আগে 2023 সালের জুলাইয়ে এই আসন থেকেই উপনির্বাচনে হিরো আলমকে হারিয়ে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। যেন প্রাইমারি না শেষ করেই সরাসরি বিশ্ববিদ্যালয়ের ছাত্র। ক্ষমতাচ্যুত হাসিনা সরকারের তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাতের উত্থানটা এমনই। দলের প্রাথমিক সদস্যও ছিলেন না, তারপরও পথ পেয়ে যান আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটিতে। দলের থিঙ্ক ট্যাঙ্ক সদস্য হয়ে উঠতেও সময় লাগেনি তার। কামিয়েছেন হাজার কোটি টাকা। আকবর হোসেন সুমনের রিপোর্টে দেখুন বিস্তারিত। আন্দোলন তো আন্দোলনের জায়গায় না, এটা স্পষ্ট বোঝা যাচ্ছে। এখন সন্ত্রাস সহিংসতায় চলে গেছে। রাজনীতি না করেও হয়েছেন রাজনীতিবিদ, তবে পয়সা বানানোর ঝানু খেলোয়াড় তিনি। দলের অনেক নেতাকে টপকে পদ বাগিয়েছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটিতে। সবশেষ ছাত্র জনতার ন্যায্য আন্দোলনকে বিতর্কিত করতেও বিকৃত তথ্য ছড়ান তিনি। দেওয়ার ড্রাগ, তাদেরকে ড্রাগ করা হয়েছে যেন তারা বুক পেতে পুলিশের সামনে চলে আসতে পারে। মোহাম্মদ আলী আরাফাতের যোগ্যতা, তিনি হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয়ের বন্ধু। একমাত্র দেশের জন্য আপনারা করছেন এবং দেশের জন্য আওয়ামী লীগ করে যাচ্ছে। আওয়ামী লীগের একজন থিঙ্ক ট্যাঙ্ক হিসেবে পরিচয় দিতেও পছন্দ করেন আরাফাত। সুচিন্তা ফাউন্ডেশন নামে একটি প্রতিষ্ঠানের চেয়ারম্যান তিনি। আওয়ামী লীগের প্রোপাগান্ডা সেল হিসেবে পরিচিত সুচিন্তা ফাউন্ডেশনের সাথে যুক্ত আছেন জয়ও। আমি মোহাম্মদ আরাফাত, চেয়ারম্যান সুচিন্তা ফাউন্ডেশন। মোহাম্মদ আলী আরাফাত উনি রাজনীতি কবে আসছেন এটা আমি জানি না। হঠাৎ করে এই যে পাকড়াও ধাওয়া পাল্টা ধাওয়ার মধ্যে তার কিছু ছবি দেখে আমি জানলাম যে উনি আসলে রাজনীতি করেন। মাঝে মধ্যে টক শোতে 2-1 দিন দেখি নাই তা ঠিক না, দেখেছি। আমাকে তো ওনার প্রতিটা কথা উন্মাদ মনে হয়েছে, এক রুখা এবং এক চোখা। তার চোখে ওই একটা দল বা একটা ব্যক্তি ছাড়া সব খারাপ। আওয়ামী লীগ সরকারের আমলে একাধিক গোয়েন্দা সংস্থার সাথে যৌথভাবে বিএনপি জামাত বিরোধী প্রচারণা চালাত সুচিন্তা ফাউন্ডেশন। শেখ হাসিনার নীতি ও শাসনের প্রশংসা করে বিদেশি গণমাধ্যমে ডরিন চৌধুরীর মতো কজন গায়েবী কলামিস্টের লেখা ছাপানোর পেছনেও ছিলেন আওয়ামী লীগের এই হাইব্রিড নেতা। আর এসব করেই কামিয়েছেন হাজার কোটি টাকা। এখন আছে সব অরাজনীতি লোক এসে রাজনীতিটা দখল করছে। আজকে জয়েন করছে, কালকে এসে কোটি কোটি টাকার মালিক। বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা বিভাগ বিএফআইইউ আরাফাত ও তার স্ত্রী শারমিন মুস্তারি এবং তাঁদের মালিকাধীন ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাংক হিসেবে লেনদেন স্থগিত করেছে। চলতি বছরের 7 জানুয়ারির ভোটারবিহীন জাতীয় নির্বাচনে ঢাকা 17 আসন থেকে সংসদ সদস্য হন মোহাম্মদ আলী আরাফাত। পরে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর দায়িত্ব পান তিনি। উনি তো রাজনীতির যোগ্য না, উনি কি বলে নিজে জানে না। সে যে এলাকায় জন্মগ্রহণ করছে ওই এলাকায় মেম্বার হইতে পারবে না। এর আগে 2023 সালের 17 জুলাই একাদশ জাতীয় সংসদে ঢাকা 17 আসনের উপনির্বাচনে এমপি নির্বাচিত হন। এটিও ছিল ভোটারবিহীন নির্বাচন।
ওই নির্বাচনে আরাফাতের প্রতিদ্বন্দ্বী ছিলেন আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম। সে সময় মারধরের শিকার হয়েছিলেন হিরো আলম। আরাফাত এটা জোর করে ক্ষমতা দখল করছে, আমার 70 আসনটা কেড়ে নিয়েছে, আল্লাহর বিচার করছে। যুক্তরাষ্ট্রে পড়াশোনার সময়ই জয়ের ঘনিষ্ঠ হন আরাফাত। বিশ্লেষকরা বলছেন, জয়ের আশীর্বাদেই আরাফাতের আঙ্গুল ফুলে কলাগাছ হয়েছে। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। জাসদের সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুকে 7 দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। রাজধানীর নিউ মার্কেট এলাকায় ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যার অভিযোগে তাকে রিমান্ড দেওয়া হয়। মঙ্গলবার তাকে আদালতে হাজির করা হলে মামলার সুষ্ঠু তদন্তের জন্য 10 দিনের রিমান্ডের আবেদন করে পুলিশ। শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলী হায়দার তার রিমান্ড মঞ্জুর করেন। এর আগে সোমবার বিকেলে রাজধানী উত্তরার একটি বাসা থেকে ইনুকে গ্রেপ্তার করে ডিবির একটি টিম। জাসদ সভাপতি হাসানুল হক ইনু আটকের খবরে উল্লাস করেছেন তার নিজ এলাকার মানুষ। ছবিতে আগুন দিয়ে মিছিলে মিছিলে ক্ষোভ প্রকাশ করেন তারা। ইনুর শাস্তির দাবির পাশাপাশি তার দোসরদেরও গ্রেফতারের দাবি জানাচ্ছেন এলাকাবাসী। কুষ্টিয়া প্রতিনিধি জহুরুল ইসলামের প্রতিবেদন দেখুন ডেস্ক রিপোর্ট। দেশের রাজনীতিতে আলোচিত নাম জাসদের একাংশের সভাপতি হাসানুল হক ইনু। আওয়ামী লীগের দয়ায় নৌকা প্রতীক নিয়ে কুষ্টিয়ার ভেড়ামারা থেকে টানা 3 বার সংসদ সদস্য ছিলেন তিনি। ছিলেন 2 দফায় তথ্যমন্ত্রীর দায়িত্বে। সবশেষ 7 জানুয়ারির নির্বাচনে নৌকা প্রতীক নিয়েও পরাজিত আওয়ামী লীগেরই স্বতন্ত্র প্রার্থীর কাছে। সোমবার ইনুর আটকের খবরে আনন্দ প্রকাশ করেছেন জেলার মানুষ। সন্ধ্যায় মিছিল করে মানুষ আগুন দিতে থাকে ইনুর ছবিতে। এলাকাবাসী বলছে, এমপি মন্ত্রী হয়েও এলাকায় কোনো কাজ করেননি ইনু। জড়িত ছিলেন কেবল খুন খারাপির সঙ্গে। তার অত্যাচারে সব সময় ভীতু সন্ত্রস্ত থাকতেন সাধারণ মানুষ। তার কৃতিকর্মের ফল এইগুলা। আমাদের 15 বছরের শাসনামলে উনি উন্নয়নের নামে বলতে কিছুই করেনি। সাধারণ জনগণের কোনো উন্নয়ন আসেনি। 15 বছরে ইনুর ডান হাত হিসেবে বিভিন্ন ধরনের অপকর্ম করে গেছেন জেলা জাসদ সভাপতি আব্দুল আলিম স্বপন ও তার ভাই চাঁদগ্রাম ইউপি চেয়ারম্যান তপন। তাদেরও বিচার চান স্থানীয়রা। এই হাসানুল হক ইনুর গণবাহিনী এবং মানুষের পর অত্যাচার করেছে। এই দলের গরমে এবং দলের প্রভাব খাটা বহুত টাকার মালিক। এই টাকা কোথায় থেকে আসলো? এই টাকা তাদের কোনো বাইরের কোনো ইনকাম সোর্স নাই, তাদের কোনো বাইরে কোনো ছেলে বিদেশে নাই, তারা কোনো চাকরি বাকরি করে না, তারা কোনো ব্যবসা বাণিজ্য করে না। বিএনপি নেতারা বলছেন, হাসানুল হক ইনু পতিত স্বৈরাচার হাসিনার প্রধান দোসর। তার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন সহ নানা অভিযোগ আছে। সব অভিযোগের তদন্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তাদেরও। আমরা আশা করব অন্তর্বর্তীকালীন সরকার অবিলম্বে তাকে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করে ভেড়ামারার মানুষের আশা আকাঙ্ক্ষাকে পূরণ করবে। লুটপাট করে গরিবের হক মেরে ও স্কুল কলেজের টাকা আত্মসাৎ করে বিপুল সম্পদে মালিক হয়েছেন ইনু। মাহিয়া রহমান, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। আওয়ামী লীগ নিষিদ্ধ ও নিবন্ধন বাতিল চেয়ে করা রিটের শুনানি 1 সেপ্টেম্বর নির্ধারণ করেছে আদালত। বিচারপতি AKM আসাদুজ্জামান ও বিচারপতি মাহবুবুল আলম ইসলামের দ্বৈত বেঞ্চ এদিন নির্ধারণ করেন। আওয়ামী লীগের নিবন্ধন বাতিল নিয়ে শুনানিতে অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, কোনো ব্যক্তির অপরাধের দায় সংগঠন নিতে পারে না, সেক্ষেত্রে তাদের বিচার আইন অনুযায়ী হবে। শুনানিতে অ্যাটর্নি জেনারেল বলেন, সংবিধান সমুন্নত রাখতে চায় সরকার, কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার ইচ্ছা সরকারের নেই। ওই সংগঠনের নিবন্ধন বাতিল করতে হবে, এটাই সরকার মনে করে না এবং সংবিধান সমর্থন করে না। মুক্তিযুদ্ধের চেতনা সমর্থন করে না, প্রথম মুক্তিযুদ্ধ, দ্বিতীয় মুক্তিযুদ্ধ কোনো চেতনায় সমর্থন করে না। সুতরাং আমরা এই নিবন্ধন বাতিলের বিরুদ্ধে, কারণ এই সরকার সিভিল রাইটস প্রোটেক্ট করার জন্যই, গণতন্ত্র পুনরুদ্ধারের জন্যই, মানুষের মত প্রকাশের স্বাধীনতার জন্যই গঠিত দায়িত্ব নিয়েছেন। সেই জায়গা দাঁড়িয়ে এই সরকার কখনোই কোনোভাবেই একটি রাজনৈতিক দলের নিবন্ধন বাতিল করার এই প্রক্রিয়া সমর্থন করতে পারে না।
আওয়ামী লীগ সরকারের আমলে প্রধান নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনারদের নিয়োগ নিয়ে দায়মুক্তি কেন অবৈধ ঘোষণা করা হবে না জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। আইন সচিব ও কমিশন সচিবকে রুলের জবাব দিতে বলা হয়েছে। বিচারপতি AKM আসাদুজ্জামান এবং বিচারপতি মোহাম্মদ মাহবুবুল আলম ইসলামের বেঞ্চ এ রুল জারি করে। বিস্তারিত শাকিরা আরজু রিপোর্টে। 2014 সালে জাতীয় নির্বাচনের 2 বছর আগে নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয় কাজী রকিবউদ্দিন আহমেদকে। সেই কমিশনের অধীনে অনুষ্ঠিত হয় একতরফা নির্বাচন। রকিবের মেয়াদ শেষে দায়িত্বে আসেন KM নুরুল হুদা। 2017 সালে নিয়োগ পান তিনি। তার অধীনে 2018 সালে অনুষ্ঠিত হয় আরেকটি নির্বাচন। দুটি নির্বাচনই দেশ বিদেশে সমালোচনার জন্ম দেয়। এরপর 2014 ও 2018 সালে প্রধান নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনারদের নিয়োগ নিয়ে দেশের কোনো আদালত প্রশ্ন উত্থাপন করা যাবে না, এই মর্মে দেয়া দায়মুক্তির বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন 10 জন আইনজীবী। রিটকারী পক্ষের আইনজীবী বলেন, নির্বাচন কমিশন নিয়োগের আইনের ধারা 9-এর মাধ্যমে কোনো নির্বাচন কমিশনারের নিয়োগের বিরুদ্ধে আদালতের শরণাপন্ন হওয়ার অধিকার কেড়ে নেওয়া হয়েছে। 2014 সাল এবং 18 সালের যে প্রধান নির্বাচন কমিশনার এবং অন্যান্য নির্বাচন কমিশনারকে নিয়োগ দেয়াকে যেভাবে দায়মুক্তি দেওয়া হয়েছে, এই দায়মুক্তিকে কেন অসাংবিধানিক ঘোষণা করা হবে না, এই মর্মে রুল দিয়েছেন। এ ব্যাপারে বিচার বিভাগের ক্ষমতাও খর্ব করা হয়েছে, যা সংবিধানের 26, 27 ও 31 অনুচ্ছেদ এবং ক্ষমতার পৃথকীকরণ নীতি ও বিচার বিভাগের স্বাধীনতার পরিপন্থী। আমাদের মূল যুক্তি যে যদি কাউকে দায়মুক্তি দেওয়া হয় বিচার থেকে, তাহলে এতে সাংবিধানিকভাবে অবৈধ হয়ে যায়। এবং বাংলাদেশে অতীতে যে সমস্ত আইনে এই ধরনের দায়মুক্তি দেওয়া হয়েছে, সবগুলো আইনকে আমাদের হাইকোর্ট ডিভিশন এবং সুপ্রিম কোর্ট অতীতে অসাংবিধানিক ঘোষণা করেছে। আইনজীবী বলছেন, এই দুই কমিশনের নিয়োগ অবৈধ হলে তাদের অধীনে হওয়া দুটি নির্বাচনের বিষয়েও আইনি প্রশ্ন উঠবে। যেহেতু সেখানে বলা হয়েছিল এত তারিখ থেকে এত তারিখ পর্যন্ত যত আইন করা হয়েছে, আদেশ দেওয়া হয়েছে, এগুলো কোনো আদালতে প্রশ্নবিদ্ধ করা যাবে না। সেই মুন্সিনেমা হলের মামলা নিষ্পত্তি করতে গিয়েই 5ম সংশোধনী অসাংবিধানিক ঘোষণা হয়েছিল। একই কায়দায় এখানেও যদি তাদের অ্যাপয়েন্টমেন্ট প্রক্রিয়াকেই চ্যালেঞ্জ করা হয়ে থাকে, তাহলে তাদের অধীনে কৃতকর্ম নিশ্চয়ই আইনগতভাবে প্রশ্নবিদ্ধ হবে। রুলের চূড়ান্ত শুনানিতে এই বিষয়ে আরও যুক্তি তুলে ধরা হবে বলে জানান আইনজীবী। শাকিরা আরজু, 21 টেলিভিশন, ঢাকা। কোটা সংস্কার আন্দোলন ও ছাত্র জনতার গণ অভ্যুত্থানে দেশ জুড়ে হত্যাকাণ্ড সহ নৃশংস ঘটনার তদন্তে সহায়তা করবে জাতিসংঘ। সকালে সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে সাক্ষাৎ শেষে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার দপ্তরের এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের প্রধান বরি মঙ্গোভেন এই মন্তব্য করেন। এ সময় জাতিসংঘ শান্তি রক্ষা মিশনে বাংলাদেশের অংশগ্রহণ যেন শীর্ষে থাকে সে ব্যাপারে সহায়তা চান স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম। But also looking at some of the areas we could assist and support the interim government and people of Bangladesh going forward. So we're about halfway through our visit now. It's been very positive, the discussions that we've had. We've been really inspired as well by the many things we've heard from the students, from the young people, and we all want to support Bangladesh, the people of Bangladesh in the best way possible going forward. আমরা তাদের অ্যাসিওর করছি যে কোনো ব্যাপারে যে কোনো ধরনের সাহায্য সহযোগিতা দরকার আমরা তাদের সাহায্য সহযোগিতা করব। এবং তাদের আমরা আরেকটা রিকোয়েস্ট করছি যেন UN মিশনে আমাদের আরও, এখনও আমরা কিন্তু অনেক বেশি, তারপরও আমাদের বেশি করে পুলিশ, আর্মি এবং অন্যান্য বাহিনীর সদস্যরা যেতে পারে, তাদের কাছে আমরা রিকোয়েস্ট করছি। সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া হত্যা ও সহিংসতার তদন্তে বাংলাদেশকে জাতিসংঘের মানবাধিকার পরিষদের রেজলিউশন পাশের পরামর্শ দিয়েছে হিউম্যান রাইটস ওয়াচ। 9 সেপ্টেম্বর জাতিসংঘের মানবাধিকার পরিষদের 57তম অধিবেশনে বাংলাদেশের সার্বিক পরিস্থিতি অবহিত করে স্বাধীন তদন্ত ও জবাবদিহিতা নিশ্চিতে বাংলাদেশকে একটি রেজলিউশন পাশের আহ্বান জানিয়েছে সংস্থাটি। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে দেয়া এক চিঠিতে
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনকালে জোরপূর্বক গুম, নির্যাতন এবং বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের বিষয়ে সুষ্ঠু তদন্তের জন্য জাতিসংঘের বিশেষজ্ঞদের সাথে কাজ করা উচিত বলেও উল্লেখ করা হয়। এছাড়া র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব বিলুপ্তের আহ্বান জানায় সংস্থাটি। পাশাপাশি আন্তর্জাতিক মানদণ্ডের সঙ্গে অসঙ্গতিপূর্ণ মানবাধিকার আইন সংশোধনেরও জোর দেন হিউম্যান রাইটস ওয়াচের জাতিসংঘ জেনেভার উপপরিচালক লুসি ম্যাককেরানান। বন্যার পানি কিছু জায়গায় নামতে শুরু করলেও এখনও পানিবন্দী কয়েক লাখ মানুষ। টানা বৃষ্টি ও বাঁধ ভেঙে যাওয়ায় প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। উদ্ধার কাজের পাশাপাশি ত্রাণ বিতরণ করছেন সেনা, নৌ বিজিবি, বিমান, কোস্টগার্ড সহ অসংখ্য স্বেচ্ছাসেবী সংগঠন। তবে রয়েই গেছে খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট। প্রতিনিধিদের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। মৌলভীবাজারে বন্যা পরিস্থিতি উন্নতির দিকে। জুড়ি নদী ছাড়া জেলার সবকটি নদীর পানি বিপদসীমার নিচে। ভবানীপুর এলাকায় জুড়ি নদীর পানি বিপদসীমার 154 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ভারী বর্ষণে বাগেরহাট শহরের বেশিরভাগ এলাকা তলিয়ে গেছে। পানিবন্দী অসংখ্য মানুষ। জলাবদ্ধতায় বেড়েছে দুর্ভোগ। বাগেরহাট সদর, রামপাল, মোরেলগঞ্জ, শরণখোলা, মোংলা ও কচুয়ার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। ভেসে গেছে অসংখ্য পুকুর ও মাছের ঘের। পানি উঠে গেছে, রাঁধতে পারি না, খাইতে পারি না। ঘর বাড়ি তলায় গেছে, তাই চলাফেরার কোনো কায়দা নাই, রাত্রে ঘুম পড়া যাচ্ছে না। ফেনীতে আক্রান্ত 8 লাখ মানুষ। ইতোমধ্যে 1,50,000 মানুষকে নিরাপদ আশ্রয় নেওয়া হয়েছে। আটকা পড়া মানুষদের উদ্ধারের পাশাপাশি ত্রাণ বিতরণ করছেন সেনা, নৌ বিজিবি, বিমান ও কোস্টগার্ড সহ স্বেচ্ছাসেবীরা। দুর্যোগ ব্যবস্থাপনা ও মন্ত্রণালয় থেকে নগদ 40 লাখ টাকা ও 2000 মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। ফেনীর ফুলগাজী, পরশুরামে বন্যার পানি কমতে শুরু করলেও এখনও পানিবন্দী ছাগলনাইয়া ও সদর উপজেলার মানুষ। পরিস্থিতির অবনতি হয়েছে সোনাগাজী ও দাগনভূঞায়। আমার বাড়ি এখনো টিনের চালা পর্যন্ত, রেজিং পর্যন্ত আমার পানির নিচে, কিন্তু আমি কোনো সহযোগিতা হয় না, কিন্তু আমি অনেক মানুষকে উদ্ধার করি, আমি উপরে নিয়ে আসছি। নোয়াখালীর 8 উপজেলায় কয়েক লাখ মানুষ পানিবন্দী। এর মধ্যে আশ্রয় কেন্দ্রে উঠেছেন 1,82,000 মানুষ। অতিরিক্ত পানির চাপে ভেঙে গেছে কোম্পানিগঞ্জে মুছাপুর ক্লোজার গেট। দেখা দিয়েছে শুকনো খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট। এদিকে গত 3 দিনে সাপে কেটেছে 63 জনকে। ডায়রিয়া আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি 118 জন। 3 দিন ধরে এখানে পড়ে আছি, বাড়িতে একটা পানি, এরপরে কোনো সহায়তা পাইতেছি না। আমার গরু ছাগল সব ডুবি শেষ, আমার গরম হয়ে গেছে। ভারী বৃষ্টিতে স্থবির হয়ে পড়েছে সুন্দরবন সংলগ্ন মোংলা উপকূলের জনজীবন। সমুদ্র বন্দরে জারি করা হয়েছে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত। মোংলা বন্দরে অবস্থান করা 8টি পণ্যবাহী জাহাজের মধ্যে 2টি জাহাজে পণ্য খালাস বন্ধ রয়েছে। কুমিল্লায় ত্রাণ সামগ্রী পর্যাপ্ত থাকলেও যোগাযোগ ব্যবস্থার জন্য দুর্গত এলাকায় পৌঁছানো যাচ্ছে না। 724টি আশ্রয় কেন্দ্রে 78,000-এরও বেশি মানুষ আশ্রয় নিয়েছে। চিকিৎসা দিচ্ছে 225টি মেডিকেল টিম। জেলা প্রশাসন থেকে 33 লাখ নগদ টাকা ও 600 মেট্রিক টন খাদ্য বরাদ্দ দেওয়া হয়েছে। সার্বিক দিক থেকে আমরা পারতেছিলাম না, এখন বাধ্য হয়ে আমরা এখান থেকে উদ্ধার হয়ে চলে যাচ্ছি। এদিকে রাজশাহীতে অপরিবর্তিত রয়েছে বন্যা পরিস্থিতি। মহিমা পলি, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। বন্যায় এই পর্যন্ত 27 জনের প্রাণহানি ঘটেছে। ক্ষতিগ্রস্ত 1/2 কোটির বেশি মানুষ। দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনে জানানো হয় এমন তথ্য। তবে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুকি আজিম জানিয়েছেন, দুর্গত অঞ্চলে চাহিদা মতো ত্রাণ পৌঁছানো হচ্ছে। এদিকে বন্যাকে আকস্মিক বললে ভুল হবে জানিয়ে ছাত্র আন্দোলনের সমন্বয়করা বিষয়টি তদন্তের দাবি জানান। তৌহিদুর রহমানের রিপোর্ট। বন্যা কবলিত দেশের দক্ষিণ, পূর্ব ও পূর্বাঞ্চলের 11 জেলা। স্মরণকালের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন 56,19,375 জন মানুষ। মঙ্গলবার দুপুরে সচিবালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। মৃতের সংখ্যা 27, এর ভিতরে কুমিল্লা 10, ফেনী 1, চট্টগ্রাম 5, খাগড়াছড়ি 1, নোয়াখালী 5, ব্রাহ্মণবাড়িয়া 1, লক্ষ্মীপুর 1 ও কক্সবাজার 3। শুরুর দিকে দুর্গম এলাকায় ত্রাণ পৌঁছানো কঠিন হলেও এখন পৌঁছানো যাচ্ছে বলে জানান দুর্যোগ ও ত্রাণ উপদেষ্টা ফারুকি আজম। দুর্গম এলাকা, সেখানে সেনাবাহিনী এবং অন্যান্য বাহিনীরা হেলিকপ্টারের মাধ্যমে ত্রাণ পৌঁছাচ্ছে। এখন পর্যন্ত দূরবর্তী সকল উপজেলা সমূহে ত্রাণ পৌঁছানো গেছে। ক্রমান্বয়ে সমস্ত বিষয়গুলি ধারাবাহিকভাবে আসছে। আর দুর্গম এলাকা এখন আর নাই।
ত্রাণ কার্যক্রম নিয়ে কথা বলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই সমন্বয়ক। প্রশ্ন তোলেন আকস্মিক বন্যা কিনা তা নিয়েও। প্রাকৃতিক দুর্যোগ কিংবা উজান থেকে নেমে আসা পানি কিংবা আকস্মিক বন্যা বলে উড়িয়ে দেই, তাহলে সেটা ভুল হবে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আমাদের আহ্বান থাকবে তারা যেন এই বিষয়টি আরো ক্লিয়ার করে, প্রয়োজনে তদন্ত সাপেক্ষে যেই বিষয়টি আসলে সত্য সেটা যেন জনগণের সামনে তুলে ধরা হয়। টিএসসিতে গত 6 দিনে গতকাল রাত 11টা পর্যন্ত আমাদের নগদ কালেকশন যেটা বুথের মাধ্যমে হচ্ছে সেটি হচ্ছে 5,73,99,690 টাকা। সমন্বিত পরিকল্পনার মাধ্যমে ত্রাণ বিতরণ দরকার বলছেন সেনা কর্মকর্তারা। এই যে সমন্বয়হীনতার যে ব্যাপারটা কিছু কিছু ক্ষেত্রে যেটা আমরাও অবলোকন করছি, এটা আমরাও চেষ্টা করছি যত সমন্বিতভাবে এটা করা যায়। বন্যায় সশস্ত্র বাহিনীর 2200 জন সদস্য নিয়োজিত আছে। যেখানে আমাদের হেলি ড্রপ করতে আমরা হেলি ড্রপ করছি। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। সুসম্পর্ক চাইলে শেখ হাসিনাকে ভারতের ফেরত পাঠানো উচিত বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদ। এদিকে বন্যার্তদের সহায়তার জন্য দলমত নির্বিশেষে মানুষের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর AZM জাহিদ হোসেন। মাহমুদ হাসানের প্রতিবেদন। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে মৎস্যজীবী দলের আহ্বায়ক রফিকুল ইসলাম মাহতাবের স্মরণ সভায় যোগ দেন মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদ। জানান, ক্ষমতায় গেলে সিটিজেন আর্মি করবে বিএনপি। দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হলে নির্বাচনের কোনো বিকল্প নেই উল্লেখ করে হাফিজউদ্দিন বলেন, রোডম্যাপ দিয়ে দ্রুত নির্বাচন করে জনপ্রতিনিধিদের কাছে দায়িত্ব তুলে দিতে হবে। প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস দেশের গৌরব। তাকে শেখ হাসিনার সরকার পদ্মা ব্রিজ থেকে নিচে ফেলে দেওয়ার সংকল্প ঘোষণা করেছিলেন। এখন ফেলে দেওয়ার মতো সুযোগ পান নাই। এখন তিনি কোন নদীতে তাকে জনগণ ফেলে দিবে তার অপেক্ষায় রয়েছে। আপনারা যদি বাংলাদেশের সাথে বন্ধুত্ব চান, জনগণের সাথে বন্ধুত্ব চান, ভারত সরকারের অনুরোধ করব দ্রুত এই খুনি সরকারের প্রধানকে বাংলাদেশে ফেরত পাঠিয়ে দেন। তৃতীয় দিনের মতো ত্রাণ সংগ্রহ করে দুর্গত এলাকায় পাঠিয়েছে বিএনপি। পর্যাপ্ত পরিমাণ শুকনো খাবার ও বিশুদ্ধ পানি পৌঁছে দেওয়ার জন্য বিএনপি আপ্রাণ চেষ্টা চালাচ্ছে বলেও জানান দলের স্থায়ী কমিটির সদস্য জাহিদ হোসেন। তাদের বিপদের সময় তারা পানি ছেড়ে দিয়ে তারা করছে কি আমাদেরকে ভাসিয়ে দিচ্ছে, আবার আমাদের যখন পানি দরকার তখন পানি আটকে রেখে আমাদেরকে শুকিয়ে মারছে। অর্থাৎ এই জন্যই এটা মানব সৃষ্ট, যতটা না প্রাকৃতিক। বন্যার্তদের সহায়তায় দলমত নির্বিশেষে সর্বস্তরের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান জাহিদ হোসেন। আপনাদের সবার সহযোগিতায় সেই ত্রাণ গ্রহণ করা হচ্ছে। মাহমুদ হাসান, 21 টেলিভিশন, ঢাকা। সিরাজগঞ্জের ইনায়েতপুর থানায় হামলা, ভাঙচুর ও 13 পুলিশ নিহতের ঘটনায় 6000 জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ। বেলকুচির ভাঙ্গাবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহুরুল ইসলাম ভুইয়া সহ আরও কয়েকজনের নাম উল্লেখ করে 5 থেকে 6000 জনকে অজ্ঞাত আসামি করে থানার মামলা করা হয়। এসআই আব্দুল মালেক বাদী হয়ে এই মামলাটি দায়ের করেন। মামলার বিষয়টি নিশ্চিত করেন সিরাজগঞ্জ পুলিশ সুপার আরিফুর রহমান মণ্ডল। নারায়ণগঞ্জের রূপগঞ্জের রূপসীতে গাজী টায়ার ফ্যাক্টরিতে আগুন লাগার ঘটনা খতিয়ে দেখতে 8 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। দুপুরে ক্ষতিগ্রস্ত কারখানা পরিদর্শন শেষে এই কথা জানান জেলা প্রশাসক মাহমুদুল হক। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হামিদুর রহমানকে প্রধান করে এ কমিটি করা হয়েছে। নিখোঁজদের এখনও কোনো তালিকা হয়নি জানিয়ে জেলা প্রশাসক জানান, আগুন পুরোপুরি নেভানোর পরই জানা যাবে কোনো হতাহতের ঘটনা ঘটেছে কিনা। এদিকে পুড়ে যাওয়া 6 তলা ভবনটিকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছে ফায়ার সার্ভিস। ফেনীতে বন্যা পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত নৌবাহিনীর উদ্ধার কার্যক্রম, চিকিৎসা সেবা ও ত্রাণ সহায়তা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান। দুপুরে ফুলগাজীতে বন্যা কবলিত এলাকা পরিদর্শনে এসে তিনি এ কথা বলেন। এ সময় তিনি বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দেখেন এবং ত্রাণ বিতরণ করেন। পরে নৌবাহিনীর বিশেষ মেডিকেল ক্যাম্প পরিদর্শন করেন। ছাত্র জনতা, প্রশাসন, সশস্ত্র বাহিনী আমরা সবাই যদি কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করি তাহলে আমার বিশ্বাস আমরা এই বিপদসংকুল অবস্থা থেকে খুব শীঘ্রই ঘুরে দাঁড়াতে পারব। রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মার ভাঙনের কবলে 2 ইউনিয়নের 5 গ্রাম। ইতোমধ্যে নদী গর্ভে বিলীন বিপুল ফসলি জমি।
পদ্মা গ্রাস করেছে দৌলদিয়ার পাকা রাস্তাটিও। নতুন করে ভাঙন আতঙ্কে নদী পাড়ের 2 শতাধিক পরিবার ও ব্যবসা প্রতিষ্ঠান। হুমকির মুখে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ। রাজবাড়ী প্রতিনিধি জাহাঙ্গীর হোসেনের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। পদ্মায় বেড়েছে পানি, প্রবল হয়েছে স্রোত। সেই স্রোতের তোড়ে ভাঙছে রাজবাড়ীর গোয়ালন্দের নদী পার। জেলার রাজবাড়ী সদর, গোয়ালন্দ, কালুখালী ও পাংশা উপজেলার 65 কিলোমিটার এলাকা নদী বেষ্টিত। প্রতি বছরই নদীতে পানি বৃদ্ধি ও কমার সময়ই ভাঙন দেখা দেয়। গত 2 সপ্তাহ ধরে নদীতে বাড়ছে পানি। সেই সাথে গোয়ালন্দের ছোট ভাকলা ও দেবগ্রাম ইউনিয়নের নদী তীরবর্তী ফসলি জমি যাচ্ছে নদীগর্ভে। ভেঙেছে দৌলতদিয়া পাকা রাস্তাটিও। পদ্মার স্রোত এতই তীব্র যে জিও ব্যক্তিও ঠেকানো যাচ্ছে না ভাঙন। এতে নদীগর্ভে হারিয়ে যাওয়ার সংখ্যায় তীরবর্তী 5 গ্রাম, ভাঙনের সংখ্যায় একমাত্র বেড়িবাঁধটিও। যেভাবে ভাঙা ধরেছে, মনে করেন আমাদের যা ফসল ছিল কিছুই আমরা পাইনি, বুঝছেন, সব নদী দিয়ে চলে গেছি। 3 ভাঙা দিয়ে এখানে এসে বাস করছি, এখানে ভাঙে ছিঁড়ে চলছে। এখানে কোন ভাবে আমরা থাকবো, কোন ভাবে ই করবো? এইখানে 300 মিটার হবে, এরকম 300 মিটার ভাঙে আছে। এটার যদি ব্যবস্থা না করা যায়, জিও ব্যাগ না ফালানো যায়, হয়তো এটার রোধ হবে না, হয়তো আমাদের বেড়িবাঁধও ভেঙে যেতে পারে। এদিকে গোয়ালন্দ উপজেলা নির্বাহী প্রকৌশলী ও পানি উন্নয়ন বোর্ডের আশ্বাস, বরাদ্দ পেলে স্থায়ীভাবে ভাঙন রোধে দ্রুতই শুরু হবে কাজ। দ্রুত গতিতে কিভাবে এই নদী ভাঙনটা রোধে সাময়িকভাবে হলে একটা ব্যবস্থা গ্রহণ করা যায়। ভাঙনের বিষয়ে আমরা ঊর্ধ্বতন দপ্তরে তথ্য প্রেরণ করলে সে অনুযায়ী বাজেট বরাদ্দ পেলে ওই এলাকায় আমরা কাজ শুরু করব। ভাঙন রোধে কার্যকর ও স্থায়ী ব্যবস্থা চান ভুক্তভোগীরা। খুরশিদ আলম মুকুল, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। জানাবো খেলার সংবাদ। সাকিব আল হাসানের বিরুদ্ধে হত্যা মামলায় ন্যায় বিচার পাওয়ার আশা ব্যক্ত করলেন জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক। জাতিসংঘের মহাসচিবের কার্যালয়ে নিয়মিত প্রেস ব্রিফিংয়ে সাকিব আল হাসান হত্যা মামলার আসামি হওয়া সম্পর্কে এক প্রশ্নের জবাবে মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক জানান, এতে কোনো সন্দেহ নেই যে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার অত্যন্ত চ্যালেঞ্জিং একটি সময়ে দায়িত্ব গ্রহণ করেছেন। তবে তিনি বিশ্বাস করেন অন্তর্বর্তীকালীন সরকার আইনের শাসন ও ন্যায় বিচার নিশ্চিতে যা করা দরকার তা করবেন। মেয়েদের টি-20 বিশ্বকাপের পরিবর্তিত সূচি প্রকাশ করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রণ সংস্থা আইসিসি। এবছর মেয়েদের টি-20 বিশ্বকাপ হওয়ার কথা ছিল বাংলাদেশে। তবে দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর উদ্ভূত পরিস্থিতিতে আইসিসি বাংলাদেশ থেকে সংযুক্ত আরব আমিরাতে নিয়ে যায় 20 ওভারের ক্রিকেটের এই বিশ্বকাপকে। 3 অক্টোবর শুরু ও 20 অক্টোবর ফাইনাল। বিশ্বকাপের শুরু ও শেষের তারিখ আছে আগের মতোই, তবে কিছু ম্যাচের দিন তারিখ অদল বদল হয়েছে। আগের সূচিতে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ ম্যাচটি ছিল 9 অক্টোবরে, সেটি এখন হবে 10 অক্টোবর। মূলত কোনো ভেন্যুতে কোনো ম্যাচ হবে কিনা সেটি ঠিক করছে আইসিসি। বিশ্বকাপের 23টি ম্যাচ হবে দুবাই ও শারজা এই শহরে। বাংলাদেশ সময় বিকেল 4টা ও রাত 8টায় শুরু হবে ম্যাচ। সাফ অনূর্ধ্ব 20 চ্যাম্পিয়নশিপে টাইব্রেকারে ভারতকে হারিয়ে ফাইনালে উঠেছে বাংলাদেশের যুবারা। জয়ে টাইব্রেকারে পেনাল্টি শট আটকে দেয়ায় আত্মবিশ্বাস ছিল বলে জানান জয়ের নায়ক গোলরক্ষক আসিফ হোসেন। এক একজন এক এক রকম বলতেছিল যে তুই পারবি, এই সেই এগুলা। তো আমার নিজের উপরে বিশ্বাস ছিল, আর আমি ওদেরকে একটা কথাই বলছি যে তোমরা 5টায় গোল করো, এর ভিতরে আমি 1-2টা সেভ দিব, আমার উপর বিশ্বাস রাখো। আমি চাইছিলাম যে আমার যে শুট আউটটা যে করতেছে ওর সাথে যাতে আমি নর্মালভাবে থাকতে পারি, আর ওর যেন বুঝে যে আমি আসলে নর্মাল আছি, আর ওর সাথে একটু মেন্টাল গেম খেলতে চাইছি যাতে ও যাতে নার্ভাস হয়ে যায় আমাকে দেখে বা চিন্তায় পড়ে যায় যে কি করবে। এর সাথে শেষ করছি সন্ধ্যার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো আরও একবার। গুলশান থেকে আরাফাত গ্রেফতার, জয়ের আশীর্বাদী হয়েছেন আঙ্গুল ফুলে কলা গাছ। হাসানুল হক ইনু 7 দিনের রিমান্ডে, অবৈধ সম্পদ অর্জন সহ হত্যা নির্যাতনের বিস্তর অভিযোগ। আওয়ামী লীগকে নিষিদ্ধ করবে না সরকার, নির্বাচন কমিশনের দায় মুক্তির বিরুদ্ধে রুল। সহিংসতার তদন্তে সহায়তা করবে জাতিসংঘ মানবাধিকার পরিষদে, রেজুলেশন পাশের আহ্বান।
বন্যায় 27 জনের মৃত্যু, ক্ষতিগ্রস্ত 56 লাখেরও বেশি মানুষ, যাচ্ছে চাহিদা মতো ত্রাণ। দর্শক, সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 202 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ রাত 8টা 55 মিনিটে দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।